আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ব্যাকবোন স্কুলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার রিটেন পার্ট নিয়ে। যেহেতু এই অধ্যায়গুলো নতুনভাবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সংযুক্ত হয়েছে, আমাদের মধ্যে অনেক ভয় কাজ করে কি লিখতে হবে না লিখতে হবে, কিভাবে লিখব, কারণ এই সম্পর্কিত নির্দেশনাগুলো খুব কমই পাওয়া যায়। তাই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার রিটেন পার্টের ভয় দূর করা এবং সেই সংক্রান্ত নির্দেশনাগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মূল ভাব রচনা। মূল ভাব নিয়ে আমাদের অনেকের মধ্যে কিছু ভয় কাজ করে। ভয়ের বিষয়টা হচ্ছে এক এক গাইড, এক এক বই এক এক রকম ভাবে মূল ভাব দিয়ে রেখেছে। এটা খুবই স্বাভাবিক। আপনার কাছে মূল ভাব দেখে মনে হবে যেটা গুরুত্বপূর্ণ, অন্যজনের কাছে সেটা গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে। তবে কিছু বেসিক স্ট্রাকচার যদি আপনারা ফলো করেন, তাহলে সবার মূল ভাবের মধ্যে ভিন্নতা থাকলেও আপনারা কিন্তু নাম্বার ঠিকই পেয়ে যাবেন। কারণ আপনি একটা বিষয়কে গুরুত্ব দিচ্ছেন, অন্যজন আরেকটা বিষয়কে গুরুত্ব দিবে। এটা স্বাভাবিক বিষয়। সবার মূল ভাব যদি একরকম হয় তাহলে কিন্তু আবার হবে না। তো এখন দেখি আমরা মূল ভাব রচনা করতে গেলে কিছু আমাদের স্ট্রাকচার ফলো করতে হবে। 1 নম্বর দেখেন, গদ্য ও পদ্যের মূল কথাটা বের করতে হবে। মূল কথাটা বের করা বলতে আমি কি বুঝাচ্ছি, আপনারা যদি রেইনকোট গদ্যটা পড়েন তাহলে দেখবেন হচ্ছে রেইনকোট গল্পে প্রথমে দেখবেন মুক্তিযুদ্ধের প্রাথমিক আলোচনা, শেষ মুহূর্তে নুরুল হুদার কে হচ্ছে অত্যাচার করে, পরোক্ষ মুক্তিযোদ্ধাদের একটা অবদান। এই জন্য বিশেষ করে শেষের দিকটার দিকে যে যে কথাগুলো বলা হয়ে থাকে গদ্য বা পদ্যের, সেই দিকটাকে আপনারা হাইলাইট করবেন। তারপর দেখি আমরা গদ্য বা পদ্যের রূপকভাবে কিছু বোঝানো হলে সেটাও আপনাকে তুলে ধরতে হবে। রূপকভাবে বোঝানো বলতে আমি কি বোঝাচ্ছি, ফর এক্সাম্পল আমরা ঐকতান কবিতাটা যদি দেখি, ঐকতান কবিতা প্রথমে দেখবেন কবি নিজের সমালোচনা করেছেন ঐকতান কবিতার মধ্যে। তেমনিভাবে রক্তে আমার অনাদি অস্থি কবিতা যদি আমরা দেখি, সেখানেও দেখবো আমরা রূপকভাবে কিছু বোঝানো হয়েছে। নুরুল দিনের কথা মনে পড়ে যায়, সেখানে কিন্তু কালো মার্চ 26-25 মার্চের কালো রাতের দিকেও কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে। এভাবে যদি রূপকভাবে কিছু বোঝানো হয় সেটাও আপনাকে স্পষ্ট করতে হবে। 3 নম্বর দেখি, মূলভাব আলোচনার সময় খুব সাধারণভাবে কথাগুলো লিখতে হবে। সাধারণভাবে কথাগুলো বলতে বোঝাচ্ছি হচ্ছে সিম্পল ভাষায়। আপনি একদম খুব কঠিন কঠিন ওয়ার্ড ব্যবহার করলেন, কিংবা আপনি যা মূলভাব লিখেছেন সেটাই অন্য কেউ বুঝলো না, এভাবে লিখলে হবে না। আপনাকে খুব সিম্পলি লিখতে হবে। যেমন আপনারা দেখবেন প্রত্যেকটা গদ্য বা পদ্যের শেষে দেখবেন সিম্পলি কিন্তু এগুলো নিয়ে লেখা রয়েছে, যে সাধারণ ভাষায়। কিন্তু এখানে কিন্তু ভুলেও কখনো এটা অমুক ছন্দে রচিত, এটা অমুক সেই, তারপর গণতন্ত্র বা কঠিন কঠিন যে ওয়ার্ডগুলো, এই সবগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। সাধারণভাবে কিন্তু আপনার কথাগুলো তুলে ধরবেন। 4 নম্বর হচ্ছে অপ্রাসঙ্গিক কিছু আলোচনা করা যাবে না। অপ্রাসঙ্গিক আলোচনার বিষয় হচ্ছে, আপনারা যদি নুরুল হুদার রেইনকোটের গল্পটা যদি আমরা দেখি, রেইনকোট গল্পটা যদি আমরা দেখি, সেখানে দেখবেন যে পরোক্ষ মুক্তিযোদ্ধাদের অবদান কিংবা মুক্তিযুদ্ধের সময় ঢাকার কি অবস্থা সেটা তুলে ধরা হয়েছে। এখন আপনি যদি এখানে শুধুমাত্র যে কমন কথাগুলো, পাকিস্তানিদের নারকীয় হত্যাকাণ্ড, কোটি কোটি মানুষ মরে গেছে, এগুলো যদি লেখেন তাহলে কিন্তু হবে না। অপ্রাসঙ্গিক বা বাড়িয়ে কিছু লেখা যাবে না। তারপর দেখি, প্রতিটা অধ্যায় শেষে বোর্ড বইয়ের মূলভাব দেখা যেতে পারে। সেটা হচ্ছে কি, একটা ধারণা নেওয়ার জন্য বোর্ড বইয়ের মূলভাব। তবে বোর্ড বইয়ের অনেক মূলভাবের মধ্যে দেখা যায়, বিশেষ করে কবিতাগুলোর মধ্যে ছন্দ তুলে ধরেছেন। আপনারা পরীক্ষার হলের মধ্যে কিন্তু এই ছন্দটা তুলে ধরতে পারবেন না। তবে পরীক্ষায় আরো বিস্তারিত লিখতে হবে। বোর্ড বইয়ের মূলভাবটাই শুধু লিখলে হবে না, এটাকে আরো বিস্তারিত লিখতে হবে, কারণ এখানে আপনার নাম্বার অনেক। বুঝতে পারছেন বিষয়টা? লাস্ট হচ্ছে, বিশেষ করে গদ্য বা পদ্যের শেষের অংশের ব্যাখ্যাটা খুব ভালোভাবে করতে হবে। শেষের অংশের ব্যাখ্যা, বিশেষ করে আমি বলতেছি হচ্ছে পদ্যের, একটা পদ্যের শেষের অংশটাই হচ্ছে সবচেয়ে মূল পার্ট। যেমন ঐকতান কবিতায় আমরা দেখি শেষের প্যারায় গিয়ে উনি কিন্তু একজন কবির আবেদন করেছেন, যিনি জনসাধারণের কথাগুলো তুলে ধরবেন। আমরা সাম্যবাদী কবিতা গিয়ে দেখি কিন্তু যে এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই, এরকম কিন্তু লেখাগুলো আছে। এই জন্য বিশেষ করে পদ্যের শেষের অংশের ব্যাখ্যাটা কিন্তু ভালোভাবে তুলে ধরতে হবে বিশেষ করে। তো এগুলো হচ্ছে মূলভাব লেখার বেসিক স্ট্রাকচার। এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে ইনশাল্লাহ ভালো নম্বরই পাবেন। আমরা দেখি লাস্টে হচ্ছে প্যারা আকারে লেখা যাবে না। প্যারা আকারে লেখা মানে বুঝছেন, আমরা সৃজনশীলগুলো যখন লিখতাম তখন দেখা যায় তো 1, 2, 3, 4 এগুলোকে আমরা প্যারা আকারে লিখতাম। বিশেষ করে 3 নম্বর এবং 4 নম্বর যে কোশ্চেনটা, এটাকে আমরা প্যারা আকারে লিখতাম। এইভাবে প্যারা আকারে কিছু লেখা যাবে না। কেন? মূলভাব মানে হচ্ছে একটা অনুচ্ছেদ, সংক্ষিপ্ত অনুচ্ছেদ। এখানেও যদি আপনি প্যারা আনেন তাহলে তো সংক্ষিপ্তকেও আরো সংক্ষিপ্ত করতে হবে।
আমরা দেখি বিড়াল প্রবন্ধের মূল ভাব নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে কিভাবে আমরা বিড়াল প্রবন্ধ নিয়ে আলোচনা করব। দেখেন এখানে কয়েকটা বিষয় আমি হাইলাইট করতেছি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত হাস্যকর ও ব্যঙ্গধর্মী রচনা বিড়াল। ওকে, ফার্স্ট পার্ট শেষ। এখন আপনি যদি এইভাবে লেখা শুরু করেন মূলভাবে বঙ্কিমচন্দ্রের আগে 4-5টা বিশেষণ দিয়ে সাহিত্য সম্রাট এই সেই এভাবে যদি লেখা শুরু করেন, তাহলে ভাই আলোচনার চেয়ে সমালোচনাই বেশি হয়ে যাবে। এইটা করা যাবে না। প্রথমবার নাম দিছেন এনাফ, কিন্তু আমরা অনেকেই আছে রবীন্দ্রনাথ ঠাকুর লেখা করতে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের নিয়ে আলোচনা করতে গেলে বিশ্বকবি রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচয়িতা নোবেল পুরস্কার প্রাপ্ত, আরে ভাই এটা তো ওনার নামের চেয়ে বিশেষণে বেশি হয়ে গেছে, এগুলো করা যাবে না। তারপর দেখি আমরা এখানে বিড়ালের জবানিতে, রাইট, এখানে একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, বিড়ালের জবানিতে। তার মানে বিড়াল প্রবন্ধের মধ্যে কমলাকান্ত কিন্তু মূল কথা বলতেছে না, বলতেছেন হচ্ছে বিড়াল। আর বিড়াল হচ্ছে কিন্তু শ্রমজীবী বা সাধারণ মানুষের প্রতীক। আমরা এটা বলেছিলাম, সমাজের সুবিধা বঞ্চিত মানুষ, রাইট, এই কথাটা অবশ্যই আনতে হবে যে ভাই বিড়াল কথা বলবে কিভাবে। বিড়াল হচ্ছে একটা চরিত্র যে সমাজের সুবিধা বঞ্চিত মানুষকে হাইলাইট করতেছে, সুবিধা বঞ্চিত মানুষের কথা তুলে ধরা হয়েছে এখানে। সমাজের নির্যাতিত বিড়াল, এখানে কি বলতেছি, সমাজের নির্যাতিত শ্রেণীর প্রতিনিধি। এই লাইনটা আপনারা যে প্রথম লাইন বলেছেন এখানে চলে আসছে, তারপরও বিড়ালকে আরো গুরুত্ব দেওয়ার জন্য কিন্তু এই লাইনটা লেখা হয়েছে। আর অন্যদিকে কমলাকান্ত কি, কমলাকান্ত হচ্ছে পুঁজিবাদী মানসিকতার অধিকারী, সাম্যবাদে বিশ্বাসী বঙ্কিমচন্দ্র পুঁজিবাদ ও সাম্যবাদের দ্বন্দ্ব বিড়াল প্রবন্ধে তুলে ধরেছেন। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে আপনার, স্যার আমরা পুঁজিবাদ আর সাম্যবাদ এগুলোই তো কঠিন কঠিন ওয়ার্ড, তাহলে এগুলো আমরা এখানে বলতেছি কেন? কারণ হচ্ছে বিড়াল প্রবন্ধ যে প্রেক্ষিতে লেখা হয়েছিল তখন সাম্যবাদ বা সমাজতন্ত্রের জয় জয়কার ছিল, সেই সমাজতন্ত্রের বিষয়গুলো কিন্তু তিনি তার প্রবন্ধে তুলে ধরেছেন। তা আপনাকে যেটা প্রাসঙ্গিক যে কথাগুলো সেগুলো কিন্তু আপনাকে লিখতেই হবে, যে প্রেক্ষাপটটা কি। যেমন আপনারা যখন চাষার দুঃখটা লিখবেন তখন দেখবেন একটা কথা আছে এরকম, যে ইউরোপের মহাযুদ্ধ সমস্ত পৃথিবীকে সর্বশান্ত করছে। তো ইউরোপের মহাযুদ্ধ মানে কি, প্রথম বিশ্বযুদ্ধের দিকে ইঙ্গিত দিছে। এরপর দেখেন বিড়ালের মতে অনাহারে মরিয়া যাইবার জন্য কেউ পৃথিবীতে আসে নাই, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। অনাহারে মরিয়া যাইবার জন্য কেউ পৃথিবীতে আসে নাই, এই জন্য বিড়াল চুরি করাটাকে কিন্তু সে বৈধ বলছে। কারণ আমি যদি বাঁচতে হয় আমাকে যেভাবেই হোক, বৈধ হোক অবৈধ হোক, আমাকে বাঁচতেই হবে। তো আমি যদি চুরি করি তাহলে সেটা খারাপ হবে কেন? তারপর দেখেন বিড়াল কি বলছে, এই লাইনটা দেখেন, কেউ যদি তার অধিকার না পায় তাহলে অবশ্যই সে অবৈধ উপায়ে হলেও অধিকার আদায় করবে। এটা হচ্ছে এই মূলভাবের মোস্ট ইম্পর্টেন্ট লাইন, যে একটা মূলভাব রচনা করতে গেলে এটা হচ্ছে বিড়াল প্রবন্ধের বা এই মূলভাবের সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন, যে কেউ যদি তার অধিকার না পায় তাহলে অবৈধ উপায়ে হলেও সে তার অধিকার আদায় করে নিবে। সমাজের ধনীরা গরিবদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা না করলে বৈষম্য বাড়বে। ধনীর ধন সংগ্রহে কোনো বাধা না থাকলেও দারিদ্রের খাবার সংগ্রহে তো বাধা কেন? এটা বিড়ালের কোশ্চেন। আমাদের মূল আলোচনাটা এখানেই শেষ। তারপরে যেগুলো হচ্ছে যে মূল আলোচনাটাকে আমরা 2-4 লাইন দিয়ে আমরা ব্যাখ্যা করলাম, যে কিভাবে দেখেন ধনীরা এমন সিস্টেম, আপনারা সিস্টেম লিখতে পারেন, সিস্টেম লিখলে হচ্ছে বিষয়টা আবেদনময়ী হয়, অথবা এমন পদ্ধতি এটাও লিখতে পারেন, অ্যাজ ইউ উইশ। এমন সিস্টেম প্রতিষ্ঠিত করতে চায় যাতে গরিবরা আরো গরিব হয়। কমলাকান্ত পুঁজিবাদী শ্রেণীর মত, এটা কিন্তু মত না, শ্রেণীর মত বিড়ালের উপর প্রতিষ্ঠা করতে চেয়ে ব্যর্থ হয়। তবে শেষ পর্যন্ত কমলাকান্ত বিড়ালের কথায় প্রভাবিত হয়ে সামান্য আহার প্রদান করার প্রতিশ্রুতি দেয়। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, একটা কথা বলেছিল, জলযোগের সময় আসিও সামান্য কিছু আফিম দিব, খেয়াল আছে? তার মানে কি বুঝাচ্ছে, যে বিড়ালের কথায় কিন্তু কমলাকান্ত কনভিন্সড হয়েছে। এটাই এভাবে সাম্যবাদী কথাটা কিছুটা হলো বিড়াল প্রবন্ধে তুলে ধরা হয়েছে, মানে সাম্যবাদের বিজয় বিড়াল প্রবন্ধে তুলে ধরা হয়েছে। তো এটা হচ্ছে একটা মূলভাব লেখার একটা ডেমো আমরা দিলাম। আপনাকে যে ঠিক এভাবেই লিখতে হবে বিষয়টা এমন না, কিন্তু আমরা যে প্রথমে যে নির্দেশনাগুলো দিয়েছি সেগুলো ফলো করে আপনার মনে 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 হয় যে বিষয়গুলো তুলে ধরা দরকার, সেগুলোকে যদি আপনারা এইভাবে 7-8 লাইনে তুলে ধরেন তাহলেই সেটা এনাফ। তো আজকের আলোচনা এখানেই সমাপ্তি। সামনের আলোচনায় আমরা রিটার্নের আরেকটি পার্ট নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।